আজ থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারে প্রায় 19,28,000 পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা হচ্ছে। এবার কেন্দ্রের আশেপাশে বন্ধ রাখা হয়েছে ফটোকপির দোকান। এছাড়া 13 মে পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার। আফজল হোসেনের রিপোর্ট। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। বেলা 11টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। জানান, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। এটা বিশাল এক কর্মযজ্ঞ এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। সন্তানেরা যখন খাতায় লিখতে ব্যস্ত, তখন কেন্দ্রের বাইরে মায়েদের এমন অপেক্ষা। তবে সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। আলহামদুলিল্লাহ ভালো, এখনো পর্যন্ত ভালো আছে, তারপরে দেখা যাক কি হয়। আমি চাই সব বাচ্চারাই পাশ করে যাক, মানে সবাই ভালো রেজাল্ট করুক। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি সকল স্টুডেন্ট যেন ভালো রেজাল্ট করে। ইনশাল্লাহ ভালো, বাচ্চাদের প্রস্তুতি ভালো, বাচ্চাদের সাথে মায়েরও অবদান, ওদেরকেও পড়াচ্ছি, ওদের সাথে আমরা আরো পড়াচ্ছি, বেশি পড়ো। পরীক্ষা শেষে হাসি মুখে বেরিয়ে আসছেন শিক্ষার্থীরা। জানান, পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা। সেই একদম অসাধারণ একটা পরীক্ষা হয়েছে, কিন্তু আজকে পরীক্ষা দিয়ে আমরা অনেক খুশি, কিন্তু পাস মার্কটা উঠছে সবাই, কিন্তু কোশ্চেনটা অনেক হার্ড হয়েছে। অসাধারণ পরীক্ষা, ইনশাআল্লাহ এ প্লাস। সারা বছর কিছু পড়ি নাই, এখন পরীক্ষা দিছি, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ পাস করব। পরীক্ষা যেরকম ভাবছিলাম হার্ড হবে ওরকম তেমন হয়নি, এবং হচ্ছে যে বিষয়টা হচ্ছে পড়াটা বেশি, যে পড়লেই পারা যায়। তো আজকে এক্সাম অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ। হচ্ছে কোশ্চেন অনেক ইজি ছিল, তো সেই কারণে আমাদের অ্যান্সার করতে অনেক ভালো হচ্ছে। ফুল কোশ্চেনের অ্যান্সার তেমন ভালো মতো করতে পারি নাই, কোশ্চেন হার্ড ছিল। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরবর্তী পরীক্ষাগুলো যেন আরো ভালো হয়। এবছর সারা দেশে 3,715টি কেন্দ্রে মোট 19,28,970 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে 9,67,739 জন ছাত্রী এবং 9,61,231 জন ছাত্র। মাধ্যমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে বের হচ্ছেন শিক্ষার্থীরা। হলের পরিবেশ, প্রশ্নের মান সহ সার্বিক বিষয় নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের আশা, তাদের ফলাফল উজ্জ্বল করবে অভিভাবকদের মুখ, এবং সেই সাথে স্বপ্ন দেখছেন দেশের সেরা সব প্রতিষ্ঠানে চান্স পাওয়ার। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। চীন বাদে যেসব দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছিল তা 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এই ঘোষণা দিয়েছেন। অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আগামী 90 দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চিঠিতে 3 মাসের জন্য বাংলাদেশের উপর আরোপিত 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানানো হয়। পূর্বাচলের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের মাধ্যমে 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। মামলা প্রমাণের যে স্ট্যান্ডার্ড থাকা উচিত সেই স্ট্যান্ডার্ড ফলো করে অপরাধ প্রমাণ করবো। যাত্রাবাড়ি ওই যে এক গুলি করি মরে একটাই যায়, বাকিটি যায় না। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট।
কিন্তু শুধু ওইটার উপরে আমরা ডিপেন্ড করছি না, তার পেছনে আরো অজস্র প্রমাণকে কানেক্ট করে একেবারে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মতো আমরা দেখাবো, যে কেউ দেখে বুঝবে যে হ্যাঁ এইটার থেকে এই পদ্ধতিতে এই কাজটা হয়েছে, যাতে করে জাতীয় আন্তর্জাতিকভাবে কোথাও কোনো প্রশ্ন তোলার সুযোগ তারা না পায়। কারণ একটা জিনিসে আমরা বিশ্বাস করি যে ট্রুথ, এটার একটা আলাদা শক্তি আছে, সত্য ঘটনার একটা আলাদা শক্তি আছে। আমরা যা কিছু নিয়ে আসছি সেগুলো জাজল্যমান সত্য ঘটনা এবং অপরাধ, এটাকে আমরা প্রমাণ করতে সক্ষম হব। এক বিন্দু মিথ্যা অথবা বাইপাস করে কোনো কিছু করার প্রয়োজন আমাদের হবে না। সুতরাং আমরা হাইয়েস্ট লেভেলের, হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের এভিডেন্স দিয়ে এটা প্রমাণ করব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুর 12টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের কাছে লিখিত মতামত জমা দেন। এ সময় দলটি জানায়, সংস্কার কমিশনের 182টি প্রস্তাবের মধ্যে 145টির সাথে একমত তারা, 26টিতে দ্বিমত, 41টি নতুন প্রস্তাব এবং 4টি মৌলিক প্রস্তাব দেয়া হয়েছে। আমরা কিছু 4টি মৌলিক প্রস্তাব সেখানে উপস্থাপন করেছি। সংস্কার কমিশনের মধ্যে শুদ্ধাচার কথাটা আছে, ওইটারই আরবিতে হলো আত্মশুদ্ধি বা তাসকিয়া নফস, ওইটা আমরা বলেছি। 4টা ক্ষেত্রে জবাব দিতে হবে। 1 নম্বর জবাবদি হচ্ছে আল্লাহর কাছে, 2 নম্বর হলো নিজের বিবেকের কাছে, 3 জবাবদি হবে জনগণের কাছে, 4 নম্বর হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যে আইনটা সকল দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস দমন করতে পারে, হ্যাঁ, সেই আইনটার নাম হলো শরিয়া আইন। শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে সরকার ভক্ষক না হয়ে রক্ষক হবে দেশের। রাজধানীর বুক জুড়ে এখনো শোভা পাচ্ছে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ে আঁকা দেয়াল চিত্র বা গ্রাফিতি নামে পরিচিত। আর এসব ছবিতে প্রকাশিত পেয়েছে সাধারণ মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিছবি। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেন রুখে দাঁড়িয়েছিল জনতা, সেসব দাবিরও চিত্র ফুটে আসে গ্রাফিতিতে। আর তাই নতুন স্বাধীনতার 7 মাস পেরিয়ে গেলেও কি মানুষের সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, এই নিয়ে জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। ফ্যাসিবাদ সরকারের পতনের আগে ও 5 আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের তুলির আঁচড়ে রাজধানীর দেয়ালে দেয়ালে এভাবেই উঠে আসে স্বৈরাচার বিরোধী গ্রাফিতি। এই দেয়াল চিত্রের মাধ্যমে প্রকাশ পায় ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। তখন দেয়াল চিত্রকে অনেকেই দেখেছেন তাদের স্বপ্ন হিসেবে, আবার অনেকের কল্পনায় ছিল এমন এক দেশের প্রত্যাশা। আর এই চিত্রকথার মধ্য দিয়ে সহজেই স্পষ্ট হয়ে ওঠে অধিকার আদায়ের পাশাপাশি বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার কথা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসব গ্রাফিতি এখন সাধারণ মানুষের কাছে যেন শুধুই দেয়াল চিত্র, ওরা জানে না এর মর্ম অর্থ। আমি লেখাপড়া জানি না, আমার মাথায় এগুলো খেলে না, কিন্তু ছাত্ররা লাগছে এইটুকুই আমি জানি। এটার কি ভাষা এটা তো বুঝতে পারতাছি না। অথচ জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আঁকা এই চিত্রগুলো ছিল নিগূঢ় রহস্যে ঘেরা। তখন প্রতিটি ছবি যেন কথা বলতো তুষিত প্রাণে। গ্রাফিতি তো আমরা করেছি, শিক্ষিত সমাজ করেছি, কিন্তু দেশের বড় একটা অংশ পড়ে আছে যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি। সব জায়গায় বৈষম্য মানে এখনো যে দূর হয়ে গেছে এরকমটা না। প্রত্যেকটা গ্রাফিতি থেকে আমরা বুঝতে পারি আসলে যে সমাজের রিয়ালিটিটা কি। অ্যান্ড ইটস লাইক যে কথাগুলো আমরা প্রকাশ্যে বলতে পারতেছিলাম না আগে অনেক লম্বা একটা সময় ধরে, আমরা ট্রাই করতেছিলাম সেগুলো এক্সপ্রেস করার। শুধু তাই নয়, শিক্ষার্থীদের পাশাপাশি এক কাতারে দাঁড়িয়ে যে তরুণটি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আজ তার জীবনে এই গ্রাফিতির কি বার্তা বহন করে তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। কিছু কিছু সেগমেন্টে আমরা এখনো বৈষম্যের শিকার, কিছু কিছু সেগমেন্টে এখনো ক্লিয়ার হয়নি। আমার অধিকার কি এটা বুঝতে হলে মানুষকে আরো সময় লাগবে, মানুষকে সেই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছাতে হবে, এটাও আমাদেরই দায়িত্ব। আর তাই বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকা আত্মত্যাগী যে যুবক স্বাধীনতার স্বপ্ন দেখেছে, যে নতুন বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়িত হলো কতটা সেটাই এখন দেখার বিষয়। যে বাণী অন্তরে পাথর চাপা দেওয়া যায়নি, সেই বাণী এভাবেই ফুটে উঠেছিল রাজধানী সহ দেশের বিভিন্ন দেয়ালে দেয়ালে। আর এইসব দেয়াল লিখনগুলো তখন বলছিল মুক্তি চাই, অধিকার চাই, স্বাধীনতা চাই। অতঃপর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে এসেছে ঠিকই, কিন্তু ফিরে আসেনি বাঙালির সেই বৈষম্যহীন অধিকার, এমনটাই বলছেন সাধারণ মানুষ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাতাতলের আয়োজনে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে অপরাজয় বাংলার পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় সারা বিশ্বে সৈন্যবাহিনী করার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, যুদ্ধের বদলা যুদ্ধ দিয়েই করতে হবে। গাজা একদিন স্বাধীন হবে উল্লেখ করে তারা বলেন, প্রতিবাদের নামে মানবাধিকার লঙ্ঘন না হয় সেটা দেখতে হবে। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান শিক্ষকরা। শুধু একটা কথা বলতে চাই যে পৃথিবীতে যদি আইন বলে কোনো কিছু অস্তিত্ব থেকে থাকে তাহলে ইসরায়েলে এই গণহত্যা কখনো চলতে পারে না। পৃথিবীতে মানবাধিকার বলতে যে একটা কথা আছে সেই কথাটা আজকে আর মানুষ বিশ্বাস করতে চাচ্ছেন না। যত রকমের মানবাধিকার আছে সব লঙ্ঘন হচ্ছে আজকে গাজাতে। জামালপুরে বেড়দর পেয়ে অবৈধ ইট ভাটা চালাচ্ছে প্রভাবশালীরা। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও কাজে আসছে না কোনো। লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়া এসব ইট ভাটায় এখন জেলায় সবচেয়ে বেশি। শহরের আবাসিক এলাকা, রাস্তার পাশে উর্বর ফসলি জমিতে গড়ে উঠেছে এসব ভাটা। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জামালপুরে আবাসিক এলাকা, রাস্তার পাশে ও ফসলি জমিতে গড়ে উঠেছে শতাধিক অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো অনুমোদন না নিয়েই গড়ে ওঠা এসব ইটভাটার কারণে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। এসব ইটভাটার মাটি যোগান দিতে কাটা হচ্ছে কৃষি জমি। স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রকাশ্যই এই কাজ করছে। ফসলের মাঠের ক্ষতির শঙ্কায় স্থানীয় কৃষকরা বাধা দিলেও মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। জোরপূর্বক সে মাটি নিয়ে আমাদের আবাদকে, আমার কৃষি জমি নষ্ট করতেছে। বিলের মধ্যে মাটি কেটে মাটি নিয়ে আমাদের এই যে আবাদি ফসল নষ্ট হইতেছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। মাটি নিয়ে দুর্বলকে মাটি নিতেছে, আমাদের আবাদি জমি নষ্ট হয়ে গেছে, ভাঙ্গে পড়তেছে, আমরা কেমনি আবাদ করবো। ইটভাটার কারণে একদিকে কমে যাচ্ছে আবাদি জমি, অন্যদিকে যেটুকুতে আবাদ হচ্ছে ভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে তাও। কালো ধোঁয়ায় আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। 5 ফিট 6 ফিট নিত সমস্যা আসিল না, 12 ফিট পর্যন্ত মাটি নিচ্ছে গা। সাইডের আবাদি ধানের জমি গুনা ধান সহ ভাঙ্গে পড়ে যাইতেছে গা। পরিবেশ 25,000 টাকা জমা দিই, আমি ভ্যাট দিই, ইনকাম ট্যাক্স দিই, হাই সার্ভিস দিই, সব আমার পরিশোধ। আমি সরকারি খাতে কোনো টাকা পয়সা আমি বাকি রাখি। জেলায় 122টি ইটভাটা থাকলেও ছাড়পত্র রয়েছে মাত্র 12টির। অবৈধ ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিষেধাজ্ঞার সময়টি পার হয়ে গেলে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আর আমাদের রেগুলার হচ্ছে অবৈধ ইটভাটার উপর অভিযান চলছে এবং সেটি চলমান থাকবে। জামালপুর জেলার 7টা উপজেলায় আমরা প্রতিদিন মোবাইল কোর্ট করেছি। এ পর্যন্ত আমরা 22টা ইট ভাটা থেকে 49 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি এবং ওই ইট ভাটাগুলো বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে। ভাটাগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটাগুলো বন্ধের পাশাপাশি অনুমোদিত ইটভাটাগুলোতে নিয়মিতভাবে পরিদর্শন ও নিয়ন্ত্রণ করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।